সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় আলোচনায় খালেদা জিয়ার চিকিৎসা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক ডেইলি অবজারভার ও চেয়ারম্যান ডিবিসি নিউজ। মাঝখানে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডেন্ট সদস্য, জাতীয় পার্টি, এবং ওই প্রান্তে আছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের বক্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। রোজায় দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান। সিটি ইকোনমিক জোন সহ 11 অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন। অবশেষে হাতিঝিল থেকে সরছে BGMEA। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় নিষেধাজ্ঞা। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গায় অনুষ্ঠান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযানে তথ্য দিতে রাজধানীর বহুতল ভবনগুলোর মালিকদের টালবাহানা, মিলছে নানা অসঙ্গতি। অধিকাংশেই নেই জরুরি বহির্গমন পথ। রাজধানীর গুলশানে মেয়াদ বাড়িয়ে ও লেবেল পাল্টে বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে চকলেট, আচার সহ নানা পণ্য। 3 প্রতিষ্ঠানকে 50 লাখ টাকা জরিমানা। এবং বৈরী আবহাওয়ায় রাজশাহীতে ঝরে পড়ছে আমের গুটি, সংখ্যায় বাগান মালিক। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলছেন গবেষকরা। ইকবাল ভাই, আজকে বিএনপির দলীয় মহাসচিব যিনি এটা বলেছেন, মির্জা ফখরুল বলেছেন যে নিয়ন্ত্রিত মিডিয়া মাধ্যমে সরকার বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, এবং পাশাপাশি তিনি বলেছেন যে দেখা যাচ্ছে যে আমাদের নিউজগুলো সংবাদপত্রে এবং টেলিভিশনে একদম ছোট আকারে খুব কম ইয়েতে দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। জনাব মির্জা ফখরুল ইসলাম, তিনি কিন্তু একজন অত্যন্ত সচেতন ব্যক্তি, এবং একজন সচেতন ব্যক্তি হিসাবে মিডিয়া সম্পর্কে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এবং আমার মনে হয় এই বক্তব্য দিয়ে তিনি একটি দলের মহাসচিব, এবং সেই দল মিডিয়া সম্পর্কে যে বক্তব্য দিচ্ছেন, আর মিডিয়া তাদের দল এবং তার যে বক্তব্যগুলো যেভাবে প্রচার করে তার প্রতি তিনি অবিচার করছেন। এবং মিডিয়াকে তিনি যদি বলে থাকেন নিয়ন্ত্রিত মিডিয়া, তাহলে বলতে হবে এখন পর্যন্ত মিডিয়া যে প্রচারগুলো করছে, যদি নিয়ন্ত্রিত মিডিয়াই যদি হতো তাহলে তো এই প্রচার ওনারা পেতে পারতেন না। তাই আমার মনে হয় যে তার এই বক্তব্য, আমি মনে করি যে তিনি মিডিয়ার প্রতি অবিচার করছেন, এবং এটি আমার মনে হয় এই বক্তব্য তিনি যদি সংশোধন না করেন তাহলে মিডিয়ার সাথে তার ব্যক্তিগত এবং তার দলের যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু কিছুটা ছাপ পড়তে পারে। যাই হোক, যে বক্তব্য নিয়ে তিনি কথাগুলো বলেছেন, যেমন ধরুন তারা নির্বাচিত হয়েছেন যে কয়জন, তারা অংশগ্রহণ করবেন কিনা জাতীয় সংসদে, সে নিয়ে আলোচনা, বিতর্ক চলছে। ঐক্যফ্রন্ট থেকে 2 জন নির্বাচিত হয়েছেন, তারা ইতিমধ্যে শপথ নিয়েছেন। বাকিরা নেবেন কি নেবেন না সেটি বিএনপি তাদের সিদ্ধান্তের বিষয়। এই কথাগুলো কিন্তু মিডিয়াতে আসছে। তারা তাদের দলীয় যে কর্মসূচিগুলো পালন করছেন সেগুলোও কিন্তু মিডিয়াতে আসছে, এবং প্রায় প্রতিদিন, বিশেষ করে মির্জা ফখরুল সাহেবের বক্তব্য তো আসছেই, এমনকি রিজভী সাহেবের বক্তব্য কিন্তু প্রায় প্রতিদিন
মিডিয়াতে আসছে, তাহলে কিভাবে বলবেন যে এটা নিয়ন্ত্রিত? বেগম খালেদা জিয়া তাদের দলের শীর্ষ নেত্রী, চেয়ারপারসন, তার চিকিৎসার ব্যাপারটি এটি তিনি বলে নয়, দেশের যে কোনো নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে। যেহেতু তিনি একটি দলের চেয়ারপারসন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী, সেই হিসাবে তার চিকিৎসার ব্যাপারে অনেকের আগ্রহ থাকাটাই স্বাভাবিক, এবং সেই হিসাবে আদালত থেকেও কিন্তু সেই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজকে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে তার যে চিকিৎসা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ আমাদের একটি বিশেষায়িত একটি মেডিকেল হাসপাতাল। হ্যাঁ, সেখানে যে চিকিৎসা সুচিকিৎসা হয়, এটা প্রমাণ হয়েছে যে কিছুদিন আগে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি সেতু মন্ত্রী, একজন বিশিষ্ট নাগরিক নেতা, তিনি যখন তার যখন হার্টের প্রবলেম হলো, তাকে কিন্তু এই হাসপাতালেই তাকে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসার পর তাকে উচ্চ চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়। তো এখন সরকারি দলের সাধারণ সম্পাদক এবং একজন অন্যতম মন্ত্রী, তাকে কিন্তু এখানেই এই হাসপাতালেই কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়াকেও কিন্তু গুরুত্ব সহকারেই কিন্তু এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। এখন যদি একটি সরকারি হাসপাতাল এবং সবচেয়ে দেশের ভিতরে সবচেয়ে বিশেষায়িত যে হাসপাতাল, সেখানে যদি চিকিৎসার ব্যাপারে যদি প্রশ্ন তোলা হয়, সেটি কিন্তু আমি মনে করি, কারণ তিনি তো একসময় এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো এই বিশ্ববিদ্যালয় এই হাসপাতাল ছিল, তখন সেই চিকিৎসার ব্যাপারে কি তার কোনো সন্দেহ ছিল? নিশ্চয়ই ছিল না, প্রধানমন্ত্রী হিসেবে থাকার কথা না, সরকারি প্রতিষ্ঠান হিসেবে। তাই আজকে এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যাপারে যে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে, সেটিও আমি মনে করি যে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি করা হচ্ছে। জি, এভাবে ডক্টর জাফরুল্লাহ, আপনার কাছে যাই চিকিৎসা নিয়ে। যে কথাগুলো বলছে বঙ্গবন্ধু এই যে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে কথা হচ্ছে যে চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, অথবা বোর্ড ঠিকমতো হচ্ছে না, বা অথবা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার, এবার অবশ্যই এটা বলেনি। আপনার কি মনে হয় এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আমাদের দেশে? পয়লাই বলেই বিএসএমইউ নিশ্চয়ই একটা বিশেষায়িত, সম্ভবত আমাদের সবচেয়ে বড় হাসপাতাল, এই ব্যাপারে তর্কেরই নেই। এখানেও প্রত্যেকটা জায়গায় সব কিছু থাকে না বা এই না, এখানে ওবায়দুল কাদের সাহেবের চিকিৎসা ভালো হয়েছে, এবং যেখানে অসম্পূর্ণতা ছিল তারা একটা প্রাইভেট হাসপাতাল থেকে ডাক্তার ডেকে এনেছে, যন্ত্র ডেকে এনেছে। তার মানে হলো যে প্রয়োজনে তারা অন্য হাসপাতালের যদি সেখানে বিশেষজ্ঞ থাকে তাদেরকে নিয়ে, ঠিক আমি আশা করি খালেদা জিয়ার বেলাতেও তারা তাই করবে, কেবল বিএসএমইউ ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে। তো এখানে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা আলাদা, তার রোগ সম্পর্কে একটু বিবেচনা করার প্রয়োজন আছে। উনার বড় রোগ, ওনার সবচেয়ে বড় রোগ একাকিত্ব, আর এটা হলো তাদের মানসিক, ওনার সম্পর্কে একটা মানসিক চাপ আছে। সরকারি মানসিকই তাকে সুবিধা নেবার চেষ্টা করছে। আর অন্যান্য রোগগুলো হলো তার রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, অর্থাৎ ছোট জয়েন্টেরই হয়, অস্টিও আর্থ্রাইটিস আছে, ব্লাড প্রেশার আছে, তারপরে তার ডায়াবেটিস আছে। এই সবগুলির জন্য এখন আমি যে টেলিভিশনে যে ছবিটা দেখলাম, নিশ্চয়ই উনাকে অত্যন্ত আমার কাছে অসুস্থ মনে হলো ওর ছবি দেখে। আমি কখনো এই উনার কারণে আমি সরাসরি উনাকে আমাকে ডাকার সুযোগও দেয়নি, আমি পাইনি। এখানে যে জিনিসটা আছে, উনার এখানে চিকিৎসা কী হবে, উনার চিকিৎসা দুটা, আসলে উনার সম্পূর্ণ চিকিৎসা নিরীক্ষা দুটা। একটা হলো সরকার যে মানসিক সাইকোলজিক্যাল যেই জিনিসটা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এখানে সরকারকে ওটা রহিত হতে হবে। যেমন কি ধরেন, আজকে উনি বিএনপি চাইছে ইউনাইটেডের
চিকিৎসা হোক, এটা একটা ভুল ধারণা। আমি পরিষ্কার বলি, বিএনপি অহেতুক এই ইউনাইটেডের কথা তুলে, ইউনাইটেড কোনো ক্রমেই বিএসএম হচ্ছে বড় হাসপাতাল না, এবং সেটা এই ব্যাপারে কোনো রেপুটেশনও, কিন্তু রেপুটেশন আপনি যদি বলেন, রেপুটেশন যেটা আছে, সবকিছু মিলে এরাই করে, এটা নিশ্চয়ই এই ব্যাপারে কোনো কিছু নাই। হ্যাঁ, তবে যেটা হয় কি, বিএসএমই আর ইউনাইটেড তফাৎটা কোথায়? একটা ওষুধ নাই, তার জন্য রুগীকে দৌড়াতে হয় না, হাসপাতালই প্রোভাইড করে বিল করে দেয়। যেখানে সম্প্রতি আমি জানি এক ভদ্রলোক বিএসএমতে আমাকে বলে আমাদের ওখানেই চিকিৎসা নাও। আমি বলি, আমার যদি কিছু হয়, আমার হাসপাতালে যদি ব্যবস্থা না হয়, আমি নির্ভাবনায় বিএসএমতে চিকিৎসা নেব, এতটুকু আমি বলতে পারি। কিন্তু তার সমস্যাটা হলো, যেখানে তার একটা মরফিনের জন্য একটা ক্যান্সারের পেলিয়েটিভ রোগী ছিল, হাসপাতালের মরফিন নেই। বিএসএমতে মরফিন না থাকার কোনো কারণ নেই। তার একটা কারণ ওনার বলে এটা নার্কোটিক, তাদের একটা লাইসেন্স আছে। সেখানে এই বিএসএমইউর অন্তপক্ষে বছরে 2 লাখ মরফিনের লাইসেন্স থাকা উচিত, আছে বোধহয় 20-30 হাজার। এই জিনিসগুলো হলো বিএসএমইউর গ্যাপ। তারপরে হয় কি, ওখানে সার্বক্ষণিক ডাক্তারকে ডেকে আনাই করে, দূরে থাকেন, এইসব তো সমস্যা আছে। ওনার যে বোর্ডটা হয়েছে আমার দেখে, আমি একজন চিকিৎসক হিসাবে, নতুন যে বোর্ডটা বলেছে সবই ভালো ডাক্তার, সব কিছু ডাক্তার, কিন্তু এখানে একজন ডাক্তার থাকা উচিত যে বয়োবৃদ্ধদের সম্পর্কে, যেটাকে বাইরে এলডারলি কেয়ার। বিলাতে এর জন্য কনসালটেন্ট আলাদা, কারণ আমাদের 10%-এর মতো বয়োবৃদ্ধ, আমার যদি একই হাইপার টেনশন, একই উচ্চ রক্তচাপ, আমার আর এর মধ্যে তফাৎ। ও ইয়াং মানুষ, ওকে যতটা সহজে ওটা কন্ট্রোল হবে, আমারটা হবে না। এই জন্য এই কমিটিতে এখানে যেমন এইসব বিলাতে এরকম লোক আজকাল আছে, প্রফেসর হাফিজ বিলাতে লন্ডনে বহু বছর বয়োবৃদ্ধদের কনসালটেন্ট ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। এরকম লোককে ডেকে নেওয়া উচিত দেখার জন্য। তার চেয়েও এখানে বড় একটা গ্যাপ আমি দেখছি, তারা ফিজিওথেরাপিকে ইনক্লুড করে নাই। ওনার কিন্তু মূল চিকিৎসা ওষুধ তো সব ডাক্তাররা মোটামুটি একই ধরনের ওষুধ, নামের ভিন্ন হলেও সেখানে ফিজিওথেরাপিস্ট ওনাকে, মানসিক কোনো রোগের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট কাউকে এই কমিটিতে নাই। আমি মনে করি এটা হলো এই কমিটির দুর্বলতা। তৃতীয়ত জিনিসটা হলো কি, আজকে বিএসএমইউর চিকিৎসক এবং সবাইকে মধ্যে রাজনীতি তো আছে, রাজনীতির যায়, চিকিৎসার ক্ষেত্রে কোনো রাজনীতি নাই। তাদের উচিত হবে প্রতিদিন একটা করে বুলেটিন দেওয়া, এটা বুলেটিন কী হয়েছে, এই হয়েছে, ওনাকে এই দেখেছি, উনি খান নাই, খেয়েছে, এটা যদি উনি মানসিক প্রশস্তিতে আছে নাই, ইত্যাদি ইত্যাদি, ওনাকে দেওয়া। তারপরে আরেকটু সরকারের প্রতি আমরা আবেদন, নমনীয়, উনি যদি কাউকে দেখা সাক্ষাৎ করতে চায় হাসপাতালে একটু লিবারেল করে দেওয়া। আসলে ওনার চিকিৎসাটা মানসিক, আমি আপনাদের পরিষ্কার করে বলি। তো এই দিকে যদি না হয়, সরকার যেটা নিয়েছে, সরকার আইনের অস্ত্রটাকে ব্যবহার করেছে। ওই জেল কোডে আছে ওনাদের সরকারি ইতেই হবে, কিন্তু আমরা তো জানি এর বাইরে কতজনকে সরকার অ্যালাউ করেছে। হলো হলো ড্রাগ সম্রাট, মাদক সম্রাট পরিচিতি হিসেবে পরিচিত আমিনি হুদা 2 বছর ধরে 2টা ভিআইপি ক্যাবিন নিয়ে বারডোবে অবস্থান করেছে। আরও এক ভদ্রলোক উপর থেকে ফেলে 7 বছরের খুব নাম করা বিজনেস হাউসের ছেলে, সেও শাহাবুদ্দিন, এরকম বহু উদাহরণ আছে। আমিনি কে বলে আমাদের রানা টাঙ্গাইলের, তার বেল হয়েছে, খালেদা জিয়ার বেল হচ্ছে না, একটা হয়তো আরেকটা আটকায়, এটার পর সময় নেয়। এই জায়গাতে সরকারের আমার মনে হয় এখন সময় হচ্ছে, সরকার চিকিৎসা হতে হবে সরকারকে মানবিক দৃষ্টিতে, কেবল আইনের দৃষ্টিতে হবে না। ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস, যেমন আপনি যে কথাটা বললেন যে বিএনপি একটা জিনিস ভুল করছে, যে বিএমএসইউ যেটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি যেটা, সেটা যে বিশেষায়িত না বা তাকে হ্যাঁ না মানে এবার না বলেন, কিন্তু প্রতিবারই বলছে, কিন্তু আপনি বলছেন যে এই জিনিসটা ঠিক না। কিন্তু আপনি তো একটা বিরাট প্রভাবশালী, কিন্তু সবকিছু মিলাই যদি বলি, আপনি ডাক্তার হিসাবে আপনি কখনো কিন্তু এটা বলছেন না যে না কেন বিএনপি এটা বলছে। সেটা তো কার কি কেন বলছে, এটা হলো কি উনাদের একটা হতে পারে অজ্ঞতা, একটা হতে পারে উনি বলেছেন সেটাই। এখন যেটা হয়েছে একটা, উনি হয়তো উনার বাড়ির কাছে ছিল, আগে যেখানে উনি চিকিৎসা করাতেন তার কারণ হলো উনি যেখানে থাকতেন তার পাশেই হলো ইউনাইটেড কাছে, সেই জন্য যেতেন, একটা লাইকিং থাকে।
আমার প্রেসিডেন্ট সাহেবের লাইকিং যে কোনো সর্দি কাশি হলে বিদেশ যায় চিকিৎসা করা, এখানে উনি কোনোটাকে বিশ্বাস করেন না। সব এরকম অনেকেই আছে। মওদুদ সাহেবের ছেলের হলো ডেঙ্গু হয়েছিল, বেচারা হি লস্ট হিজ সান, খুব দুঃখিত। আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো মওদুদ ভাই নিয়েন না বাইরে, এখানে রেখে চিকিৎসা করান। সুতরাং ওনার অ্যাটলিস্ট 20 থেকে 30 লাখ টাকা খরচ হয়েছে, ওনার ছেলেটা জীবিত ফেরত আসে নাই। এইটা তো কিছু মানুষের লাইকিং ডিসলাইকিং আছে। তবে এই জন্য আপনাকে তো ওনার মানে আপনি যদি বলেন যে আপনি একই ঐক্যফ্রন্টের জন্য, সেখানে যদি আপনার বক্তব্যটা যখন যদি এরকম থাকে যে না বিএসএমকে নিয়ে আপনারা এটা কেন বলছেন, ওখানে আসুক তারপরে দেখুক তারা, বা আপনি যে কথাগুলো এখন বললেন। না, আমি সবসময় বলেছি এটা, আমার বেলাতে আমি সবসময় বলেছি বিএসএম একটা বড় হাসপাতাল, সেখানে এমন আমি একসময় বলেছি সরকার একসময় সিএমএইচ অফার করেছিল। আমি যে এটা নানা বোকামের কাজ করেছেন। আপনি যে সিএমএইচে যেতেন অনেক বেশি, আপনি যেহেতু সামরিক, যে জিয়াউর রহমানের স্ত্রী আপনাদের সামরিক, সবার সাথে হ্যালো বলতে আসতো, দেখা হতো আপনার সেখানে। এটা তো বুদ্ধিমানের কাছে না, যে ওই যে তারা যে কোনো কারণে আমি বলি চিন্তা করছে এইভাবে। আচ্ছা শামীম হায়দার, উনি বলেছেন মানবিক দৃষ্টি, খালি মানবিক ইয়াটা করে আইনের যে ইয়াগুলো সব জায়গায় আইনের প্রয়োগটা ওনার চিকিৎসার জন্য মানবিক সরকারের দৃষ্টি। এটা পাশাপাশি বলছে যে আইনের ভার্সনটা মানে যেখানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়েছে, ওনাকে যদি এই দৃষ্টিতে দেখা যায় তাহলে হয়তো উনি অনেক ভালো থাকতে পারবেন বা ভালোই হতে পারে। আমি যেটা বলবো কয়েকটি কথা। এক হচ্ছে মানে সরকার বা আওয়ামী লীগ খুব সুকৌশলে বিএনপিকে ছোট ছোট ইস্যুতে আটকে ফেলছে, এবং এই বিড়াল এবং ইঁদুর খেলার মতো। খালেদা জিয়ার মুক্তি, খালেদা জিয়ার জামিন, মানে তাদের জন্য এর থেকে বড় বিষয় তার কিছু হতে পারে না। সেটার থেকে তার কোন হাসপাতালে হবে এটা নিয়ে অতিরিক্ত বাগাড়ম্বর হয়েছে। এটা সরকারের কুটকৌশলে একটা জয় হয়েছে, বিএনপির কুটকৌশলে একটা পরাজয় হয়েছে। আরেকটা জিনিস বিএনপি করেছে যেটা দুঃখজনক, তারা এমন একটা ইঙ্গিত করেছে যে বিএসএমএম-এর ডাক্তাররা আওয়ামীপন্থী, তারা সুচিকিৎসা করবে না। এই ধরনের এতটা মনে হয় হীনভাবে দেখার কোনো সুযোগ নাই। ডাক্তারদের উপর আমাদের আস্থা রাখতে হবে। চিকিৎসার মান অনেক জায়গাতেই কম বেশি হতে পারে, কিন্তু ডাক্তাররা তো ডাক্তার, ওথ বাউন্ড, এবং একজন ডাক্তার আওয়ামী লীগ করে বলে বিএনপির নেত্রীকে ভুল চিকিৎসা দিবে, এটা হতে পারে না। তাহলে বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশ টিকতে পারবে না। চিন্তার ক্ষেত্রে দুর্বলতা, এবং অথবা আমি যেটা বলবো এই সাজানো কৌশলের মধ্যে বিএনপি আটকা পড়ে গেছে। বিএনপি বলতে পারতো যে খালেদা জিয়া যে মামলায় কনভিক্টেড হয়েছে সেখানে 99% আসামির জামিন হয়েছে 5 বছরের সাজায়। খালেদা জিয়ার যে মামলা হয়েছে সেখানে পরবর্তীতে সাজা বাড়ানো হয়েছে, যেটা বাংলাদেশের রেয়ারেস্ট অব দ্য রেয়ারেস্ট অকেশনে হয়েছে। খালেদা জি বিএনপি বলতে পারতো যে খালেদা জিয়ার প্রতিটি মামলা জামিন আবেদনে অ্যাটর্নি জেনারেল এসে অবজেকশন দিয়েছে, যেটা বাংলাদেশে 5 বছর সাজার মামলার ক্ষেত্রে খুব কম ঘটে থাকে। এইগুলো না বলে সাবস্ট্যান্টিভ গ্রহণযোগ্য অনেকগুলো ইস্যু বাদ দিয়ে ছোট্ট একটা হাসপাতালের ইস্যুতে এটা একটা ভুল ট্র্যাক করছে, এবং সেক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের কাছে সম্পূর্ণরূপে পর্যবস্ত হচ্ছে বলে আমার ধারণা। এখন দুটি বিষয় আছে, এটা আসলে আইনের বিষয় না। আমি খুব স্পষ্ট করেই বলি, রাজনীতিবিদদের কোনো মামলা কোনো কিছুই শুধু আইন দিয়ে কখনো পৃথিবীর কোনো দেশে হয়নি, বাংলাদেশে তো প্রশ্নই আসে না। এর সাথে কৌশল, রাজনীতিক কৌশলেও বিএনপির অনেক ভুল আছে। কারণ বিএনপি ভোটে যাওয়ার আগেই সুস্পষ্টভাবে বলতে পারতো যে আমরা খালেদা জিয়ার মুক্তি দেওয়া হলে প্যারোলে অর বেইল অর আদারওয়াইজ, যদিও বলবেন আপনি বেইলটা আইনের বিষয়, কিন্তু বেইলের অবজেকশনটা তো গভর্নমেন্ট দিচ্ছে, প্রসিকিউশন দিচ্ছে, স্টেট সার্ভিস দিচ্ছে, যেটা একটা পলিটিক্যাল অর্ডার আসতেছে। তো সেখানে তো বিএনপি ট্রেড অফ করতে পারতো, সেটা করেনি। এখনো বিএনপির হাতে একটা ট্রাম্প কার্ড আছে, তাদের 6 জন বা 7 জন এমপি এখনো শপথ নেয়নি। এটা নিয়েও তারা ইন্টারনালি বলতে পারে যে আমাদের নেত্রীকে মুক্তি দিলে আমাদের এমপিরা শপথ নেবে, যেটা আওয়ামী লীগের কথাবার্তা আমরা অনুভব করছি যে বিএনপির 7 জন শপথ নিলে আওয়ামী লীগ খুশি হবে, যে কারণেই হোক আমি জানি না কেন। সেকেন্ডে জিনিসটা, একটা জিনিস হচ্ছে বিগত ইতিমধ্যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা কিন্তু হিস্ট্রি সেট ডাউন একটা করে ফেলেছে, একটা পার্ট। থার্ড টাইম দে কেম ইনটু দ্য পাওয়ার ইন এ পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম। সারা পৃথিবীতে 5টা বা 7টার বেশি এক্সাম্পল এরকম নাই যে কনজিকিউটিভ ডেমোক্রেটিক গভর্নমেন্ট হিসাবে থার্ড টাইম আসছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। তো সেটা তো একটা বিগ অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এখন এই 8 বা 9 বছরে বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সেটাও আইনি প্রক্রিয়া, আমি ওই কোনো ডিসপুটে যাবো না, কিন্তু করা হয়েছে। তার বাসার সামনে ট্রাক রাখা হয়েছিল, তার বাসার সামনে বালির বস্তা, তাকে বাড়ি থেকে, কোনোটাই কিন্তু আওয়ামী লীগ অসফল হয়নি, প্রত্যেকটাতেই সফল হয়েছে। কোনোটাতেই বিএনপি ন্যূনতম প্রেশার ক্রিয়েট সরকারের উপর করতে পারেনি, ফেইল্ড এসব সব ক্ষেত্রে। এখন 11 বছর ক্ষমতায় থাকার পর সামনের দিনগুলো কি ঘড়ির কাঁটা এভাবেই চলবে নাকি উল্টো পথে চলবে? উল্টো পথে চললে ক্ষতি কি আওয়ামী লীগের?
আজকে যদি বিএনপির নেত্রীকে মুক্ত দেওয়া হয় প্যারোলে অথবা সাবজেল করে অথবা কিছুটা কন্ডিশন রিডিউসড করে, আওয়ামী লীগ কি লুজ করবে? আওয়ামী লীগ তো আমার মনে হয় না কিছু লুজ করবে, বরঞ্চ বেগম জিয়াকে জেলে রাখার কারণে আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধু কন্যার কিছুটা নিষ্ঠুর ইমেজ অনেকের কাছে মনে হচ্ছে, হয়তো বিএনপি মন্ত্রীর কাছে, সবার কাছে না। তো সেটাও তো আপনি কারেকশন করতে পারেন। আপনাদের জাতীয় ঐক্যের দরকার আছে। আমাদের যে কয়জন নেতা নেত্রী এখন আছেন, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম জিয়া এবং বঙ্গবন্ধু কন্যা খালেদা শেখ হাসিনা, আনডাউটেডলি এই তিনজনের মধ্যে এই মুহূর্তে সব দিক থেকে, শারীরিক, মানসিক দক্ষতা, অভিজ্ঞতার দিক থেকে বঙ্গবন্ধু কন্যার সাথে আর কারো কম্পেয়ার হচ্ছে না। তো দেশের ভবিষ্যৎটা তো তাকে ঘিরেই আরো কিছুদিন চলবে। তো উনি যদি নিষ্ঠুর ইমেজের একটা ইমেজ জনগণের মধ্যে যায়, তাহলে সেটা খুব একটা ভালো ঐক্য সৃষ্টি হতে দেবে না। আমাদের কিছু জাতীয় সমস্যা রয়ে গেছে, রোহিঙ্গা ইজ ওয়ান অফ দেম। আমরা এমন একটা পকেট কান্ট্রি, আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের ফরেন পলিসি স্বাধীন হওয়া খুব কঠিন, সেখানে ঐক্য সৃষ্টিটা অনেক বেশি প্রয়োজন। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের ছোট দেশ, প্রচুর লোক, দেখেন একটা পটা ঘটনা ঘটতেই থাকবে, এবং অগ্নি, ট্রাফিক, মানুষকে কিন্তু খুশি রাখার কোনো সুযোগ নেই। মানে আমি অনেক উন্নয়ন করব, অনেক সুশাসন দিব, মানুষ অনেক খুশি থাকবে, এটা কখনো বাংলাদেশে হয়নি। এরকম একটা দেশে এটা অসম্ভব। আপনি যতই উন্নয়ন করেন, ঢাকা শহরে 2 কোটি লোক প্রতিদিন ট্রাফিক ফেস করছে। আপনি 2 কোটি লোককে অসন্তুষ্ট রেখে যে উন্নয়নই করবেন, আপনি মানুষকে সন্তুষ্ট রাখতে পারবেন না। তারপরে আমরা উন্নয়ন অনেক হয়েছে সূচকের দিক থেকে, দারিদ্র বিমোচন বা অনেক কিছু ঠিক আছে, তারপরেও তো আমরা এখন পর্যন্ত এমন কোনো ইউনিভার্সিটি করতে পারিনি যেটাকে আমরা গর্ব করে বলতে পারি, এমন কোনো বিশ্ববিদ্যালয় করতে পারি যেখানে সারা বিশ্ব থেকে মানুষ পড়তে আসে। 3000 বছর আগে আমাদের এখানে নালন্দা ইউনিভার্সিটি ছিল, পাশাপাশি সেখানে সারা বিশ্ব থেকে আসতো। 3000 বছরে আমরা পিছিয়ে গেছি। তো এই যে উন্নয়ন তত্ত্ব দিয়ে এই ঘাটতিগুলো পূরণের যে থিওরিটা দেওয়া হয়েছে, যেটা এখন দেওয়া হচ্ছে না, 2-3 বছর আগে দেওয়া হতো, এটা কোনোদিনও বাংলাদেশে কাজ করবে না। কারণ বাংলাদেশের ক্যারেক্টারিস্টিকলি অন্যরকম। আর বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা আমি একটু আগে একটা টক শোতে বলে আসলাম, যে ছোট্ট একটি জায়গার মধ্যে সেম ব্লাডের, সেম কালার, সেম ধরনের 16 কোটি 18 কোটি লোক আছে। পৃথিবীর মধ্যে এত ছোট প্লেটে এত একই রকম লোক পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। তো আমাদের এই ঐক্যের সমস্যাটা কেন? যদি কখনো বাংলাদেশ কোনো বহিঃশত্রু দিয়ে আক্রমণ হয়, তাহলেও কি আমাদের এই অনৈক্য থাকবে? এই আওয়ামী লীগ, বিএনপি, এই বিএসএমইউ আর ইউনাইটেড, এই ছোট ইস্যুতে আমরা ঘুরপাক খাবো? আই পার্সোনালি বিলিভ বঙ্গবন্ধু কন্যা ডেসপাইট তার লাইফে অনেক দুঃখজনক ঘটনা ঘটে গেছে, আমার মনে হয় না এই মুহূর্তে পৃথিবীতে জীবিত কোনো রাষ্ট্রপ্রধানের জীবনে এত পরিমাণ দুঃখজনক ঘটনা ঘটেছে যেটা ওনার জীবনে ঘটেছে। 15ই আগস্ট, 21শে আগস্ট, অল দিস থিংস, সো মেনি স্ট্রাগল। এখন তার একটা সুযোগ আসছে কুইন এলিজাবেথ হওয়ার, ইংল্যান্ডের। ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের মধ্যে দ্বন্দ্বটাকে উনি মুহূর্তের মধ্যে মিশিয়ে দিলেন, যাকে সারা জীবন তাকে ক্যাথলিকরা হোর বলে ডাকতো, বাট উনি এসেই কিন্তু এটা মিশিয়েছেন। ওনার পক্ষে এখন সম্ভব একটা বৃহত্তর ঐক্য করার, এবং তার একটা সূচনা হতে পারে বেগম জিয়ার প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা, শুধু আইনি দৃষ্টিকোণ থেকে না। আমি একটা শব্দের কথা, স্বামী অত্যন্ত ভালো অ্যানালিসিস দিয়েছে, একান্ত একদম কারেক্ট ওয়েতে উনি চিন্তা করেছেন। এইটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, আর ইকবাল ভাই উনি বলেছেন একটা ট্রাম্প কার্ড হিসেবে প্যারোল, এবং যদি বিএনপি মানে এই জায়গাটা মেইন জায়গাতে তাদের স্ট্রিমে থেকে যদি কথা বলে এবং তাতে যদি সংসদে তারা শপথ নেয়, এবং এইটা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ইয়াটা কিন্তু বিভিন্ন জায়গায় মুখরোচকিয়া হিসেবে আলোচনার মধ্যে চলে আসছে। দেখুন, রাজনীতিতে রাজনৈতিক দল কি কৌশল অবলম্বন করবেন সেটি সেই রাজনৈতিক দলের বিষয়। অপরদিকে সরকার কি কৌশল নেবেন বিরোধী দল সম্পর্কে, সেটিও সরকারি দলের বিষয়। তবে আমি আমাদের ব্যারিস্টার শামীম, তার একটি কথার আমি একটু প্রতিবাদ জানাতে চাই। তিনি বলেছেন প্রধানমন্ত্রীর আজকের আচরণের মধ্য দিয়ে একটি নিষ্ঠুর চরিত্রের কথা তিনি উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন ঐক্যের একটা সুযোগ তৈরি হতে পারে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি তৈরি করতে পারেন। প্রথম প্রশ্ন হলো যে ধরুন আজকে 15ই আগস্ট তার আজকের যিনি প্রধানমন্ত্রী, তার বাবা, মা, ভাই, ভ্রাতৃবধূ, শিশু, ভাই সবাইকে হত্যা করা হলো। তারা দুজন শুধু ভাগ্যচক্রে দেশের বাইরে থাকার কারণের জন্য বেঁচে গিয়েছেন। ফেরত আসলেন তিনি 81 সালে।
যে বাড়িতে তিনি অনেক দিন কাটিয়েছেন সে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না তার বাবা মার ভাইদের আত্মার মাগফিরাত করার জন্য রাস্তায় দাঁড়িয়ে তাকে দোয়া করতে হয়েছে। 21শে আগস্ট তাকে হত্যা করার জন্য রাজনৈতিকভাবে না, রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ে বসে, সরকারের শীর্ষ পর্যায়ে বসে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে। বেঁচে গিয়েছেন 75-এ যেমনিভাবে আল্লাহর দয়ায় বেঁচেছেন, 21শে আগস্টও তেমনি বেঁচেছেন। পরবর্তীকালে তিনি 13 সালে সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দেশে একটি সুস্থির পরিবেশ নির্বাচন নিয়ে আসার জন্য তিনি স্বয়ং টেলিফোন করলেন বেগম খালেদা জিয়াকে। কি প্রতি উত্তর পেয়েছিলেন সেটা দেশের মানুষ শুনেছে। এরপর বেগম খালেদা জিয়ার ছোট ছেলে যেদিন মারা গেলেন, কোকো যেদিন মারা গেলেন, তিনি ছুটে গিয়েছিলেন শুধু প্রধানমন্ত্রী হিসাবে নয়, একজন মা হিসাবে আরেক মায়ের কাছে তিনি ছুটে গিয়েছিলেন। সেদিন কি নিষ্ঠুরতা তিনি পেয়েছেন সেটা এদেশের মানুষ দেখেছে, জেনেছে। আজকে প্রশ্ন হলো যে একদিকে হলে হবে না, আপনাকেও কিন্তু এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে এই শব্দটি নিষ্ঠুর, এই শব্দটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলাটা আরেকটা নিষ্ঠুরতা। তিনি যে অ্যানালিসিসগুলো দিয়েছেন সেই অ্যানালিসিসের পাল্টা অ্যানালিসিসও আছে। একা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে সমস্ত কিছু করতে হবে আর অন্যরা ওনাকে গ্রেনেড দিয়ে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবেন তার দলকে সহ, আর তিনি একা সবার সাথে হাত মেলানোর চেষ্টা করবেন। এটি বলা যত সহজ, যদি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় যদি দাঁড়িয়ে আমরা যদি কথা বলতাম তাহলে বলতো তার মতো এত সৌহার্দ্য অন্যদের প্রতি দেখানোর মতো মানসিকতা হয়তো আমাদের অনেকে নাও থাকতে পারত। কারণ তিনি ব্যক্তিগতভাবে তার বাবার মায়ের মৃত্যু থেকে শুরু করে তার নিজের উপরে যে আঘাতগুলো এসেছে সেগুলো যদি বিবেচনা করা হয় তাহলে আমি মনে করি তিনি অনেক অনেক বেশি, আমাদের থেকে অনেক বেশি উদারতার পরিচয় দিচ্ছেন। সর্বশেষ যেটি হলো যে আজকে রাজনীতি, সেই রাজনীতিতে তাকে রাজনীতি থেকে উৎখাত করার জন্য তো বিরোধী দল অর্থাৎ বিএনপি জামাত তো চেষ্টা করেছে, তারা পারেনি, সেটা তাদের ব্যর্থতা। আজকে প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো তিনি সরকার গঠন করেছেন এবং যে সরকার গঠন করেছেন আজকে তিনি কিন্তু শুধু বিএনপি জামাতের প্রতি বা বেগম খালেদা জিয়ার প্রতি উদারতা দেখাবেন সেটি ওনার কাছে সবচেয়ে বড় ইস্যু, না দেশের মানুষের যে মানুষগুলো ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কল্যাণের দিকে তিনি তাকাবেন, কোনটা? আরেকটি যেটি, বেগম খালেদা জিয়া একজন শীর্ষ নেত্রী রাজনীতির, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি একটি দলের শীর্ষ নেত্রী, কিন্তু পাশাপাশি তিনি কিন্তু আজকে একজন সাজাপ্রাপ্ত একজন আসামিও বটে। কিভাবে এই সাজা হয়েছে সেটি আদালতের বিষয় এবং সেখানে দীর্ঘদিন দুই পক্ষ, তিনি একজন ব্যারিস্টার, তিনি জানেন যে দুই পক্ষই সেখানে কিন্তু তথ্য উপাত্ত নিয়ে হয়েছে দীর্ঘদিন, প্রায় 7-8 বছর এই মামলা হয়েছে এবং তারপরে আদালত একটি রায় দিয়েছে এবং তিনি এখন কিন্তু একজন সাজাপ্রাপ্ত একজন আসামি। এটাও কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে। তিনি একটি দলের যেমনিভাবে শীর্ষ নেত্রী, অপরদিকে তিনি একজন সাজাপ্রাপ্ত। আজকে মালয়েশিয়াতে দেখুন যে মালয়েশিয়াতে এতদিন যিনি প্রধানমন্ত্রী ছিলেন নজিব, তার আজকে ট্রায়াল শুরু হচ্ছে। এর বহু রাষ্ট্রপ্রধান, তিনি দলের ব্যারিস্টার সাহেব, সেই দলের যিনি আজকে শীর্ষ নেতা জেনারেল এরশাদ সাহেব, তাকে কিন্তু 91 থেকে 96 তাকে কিন্তু বন্দী করে রাখা হয়েছিল এবং 96-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দায়িত্ব প্রাপ্ত হলেন তিনি তাকে কিন্তু মুক্ত করে দিয়েছিলেন। এই কথাগুলো এই কারণের জন্য বললাম, আমরা অতীতকে যদি একেবারেই ভুলে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা
কেউ এগোতে পারবো না। ইকবাল, একটা অতীতকে টেলিফোন অতীত আছে, জি আমরা একটু ইয়ে করি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মামুন, আমি পুরান ঢাকা থাকি। তো আমার প্রশ্ন হচ্ছে জনাব ইকবাল সোবহান চৌধুরী সাহেবের কাছে। জি, বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এখন উনি চাচ্ছেন যে ওনার চিকিৎসাটা ইউনাইটেড হাসপাতাল হোক, উনি চাচ্ছেন এটা, এবং সরকার চাচ্ছে যে ওনার চিকিৎসাটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হোক, যেখানে আমাদের মাননীয় মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, উনি সিঙ্গাপুর চিকিৎসা নিচ্ছেন। উনি তো সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন বাংলাদেশে একটা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালে ওনার চিকিৎসাটা হোক। ওইখানে চিকিৎসা হলে কি উনি কি পালা যাবেন? এমন কিছু আপনাকে ধন্যবাদ। জি, না, এটি আমি আবার বলতে চাচ্ছি, ব্যারিস্টার সাহেব সুন্দরভাবে বলেছেন এই বিষয়টি, যে বিএসএমএমইউ আমাদের দেশে এবং আমাদের ডক্টর জাফরুল্লাহ সাহেবও একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবেও তিনি কিন্তু বলেছেন যে বিএসএমএমইউ আমাদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে সুচিকিৎসার জন্যে এই বিষয়ে কারো সন্দেহ থাকার কথা না। সর্বশেষ যেটি ওবায়দুল কাদের সাহেবের সময় যে চিকিৎসা, দেখুন দেবী শেঠি সাহেব তিনি একজন বিশ্ববিখ্যাত একজন ডাক্তার, তিনি যখন আসলেন তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন এখানকার যে চিকিৎসা হয়েছে এর চেয়ে আর ভালো চিকিৎসা অন্য কোথাও এই পরিবেশে হওয়ার কথা ছিল না, এবং ডাক্তার যারা তাদের ভূয়সী প্রশংসা তিনি করে গিয়েছেন। আর রাজনীতির কথা বলা হয়, এক সময় কিন্তু এই বিএসএমএমইউতে কিন্তু যারা বিএনপি পন্থী ডাক্তার ছিলেন তাদের প্রাধান্য ছিল, আজকে হয়তো তাদের জায়গায় সরকারপন্থী যারা আছেন তাদের, কিন্তু ডাক্তাররা তো ডাক্তার, তারা সেবা দেন, সেখানে কিন্তু রাজনীতি বড় বিষয় নয়। তাই বিএসএমইউতে যখন বিএনপিরা যখন প্রাধান্য ছিল তখন কি আওয়ামী লীগেরা কি কেউ বলেছেন যে এখানে সব বিএনপি পন্থী, এখানে আমরা চিকিৎসা পাবো না? এটি কিন্তু আমি মনে করি এক ধরনের একটা রাজনৈতিক একটা মানে একটা অশুভ একটা বিশ্লেষণ, এটি থাকা উচিত নয়। আর সবচেয়ে বড় জিনিসটি হলো কোন হাসপাতালে চিকিৎসা, সেটার চেয়ে বড় জিনিসটা হলো কোন হাসপাতালে চিকিৎসা সবচেয়ে বেশি। এই মুহূর্তে বিএসএমএমইউ থেকে আর ইউনাইটেড, ডক্টর জাফরুল্লাহ সাহেব তিনি বলেছেন যে ইউনাইটেড হাসপাতালের থেকেও কিন্তু বিএসএমএমইউতে চিকিৎসার জন্যে এটি সবচাইতে আমাদের পরিবেশে সবচাইতে সর্বোৎকৃষ্ট জায়গা। এখানে যদি তার চিকিৎসা যদি না হয়, যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেবের চিকিৎসার জন্য একটি পর্যায়ে প্রয়োজন হয়েছে তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, এখানেও যদি চিকিৎসা বোর্ড হয়েছে, সেই বোর্ড যদি মনে করে যে তার যে চিকিৎসার প্রয়োজন আছে সেই চিকিৎসার আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার প্রয়োজন হয়, বোর্ড যদি সেটা রিকমেন্ড করে, সরকার যেমনভাবে ওবায়দুল কাদের সাহেবের সম্পর্কে কিন্তু বোর্ডের রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। এখানেও কিন্তু একই প্রশ্ন আসবে যে বোর্ড যদি সেইভাবে প্রয়োজন মনে করেন এবং রিকমেন্ড করেন, সরকার নিশ্চয়ই সেই ধরনের বিবেচনায় তারা রাখবেন। ডক্টর জাফরুল্লাহ বলেন এবার আপনি। উনি যেটা বললেন যে বোর্ডের যে ব্যাপারটা এবং ওই যে প্রশ্নটা যেটা আমি বলেছি বোর্ড, এখানে উনার মূল রোগটা কিন্তু একটা মানসিক একটা আছে। এই ওনাদের এই যে বোর্ডের মধ্যে কোনো মানসিক বিশেষজ্ঞ নাই, না আপনি বলেছেন, এটাকে মনে রাখতে হবে ওটার সেটা। এবং এই মানসিক চিকিৎসাটা একমাত্র এই চিকিৎসার চাবিকাঠি ডাক্তারের হাতে না, এই চাবিকাঠিটা সরকারের হাতে। মানসিক ইচ্ছের জন্য সেখানে আজকে ইকবাল ভাই, জাফরুল্লাহ ভাই উনি কিন্তু অনেকগুলো কথা বলেছেন, আমি যে প্রসঙ্গটা বলেছেন যে জায়গায় শুধুমাত্র কেন উনাকেই কেন করতে হবে, ওই সাইড থেকে কেন, সেটা বাইরে কে আছে কে? আজকে এখানে সঞ্চালক, শুধু আপনাকেই করতে হবে। আমি তো সঞ্চালকের, আমি উনাকে থামাতে পারতে আপনাকেই। প্রধানমন্ত্রীকে আজকে দেশবাসী তাকে আমরা আনন্দিত, উনি কিভাবে হয়েছে না আছে সেই তর্কে না যায়। উনি তো অনেক ভালো জিনিস আজকে উনিই উদারতা দেখাতে পারেন, অন্য কেউ দেখাতে পারে না। যে জন্য উনি দাওয়াত দিয়েছিলেন নেয় নাই, সেটা তারা ভুল করেছে। উনি আরাফাতের সময় গিয়েছেন, আমি তো বলেছি সেটা এক সময়, আমি খালেদা জিয়াকে বলেছি, আজ উনি আসলেন
উনি অসুস্থ ছিলেন। ওই দিন আমি বলি এই আমার জীবনে কোনো রাজনীতিবিদের চিকিৎসা আমি করি নাই। হঠাৎ আমাকে খালেদা জিয়া ডাকাতে আমি সেই প্রথমবার উনার ইতে আমার স্টেথোস্কোপ নিয়ে গেছি, ব্লাড প্রেশার মেশিন নিয়ে গেছি, কয়েকটা ওষুধও নিয়ে গেছি। আমি বললাম যে মানসিকভাবে আমি ঠিকই চিন্তা করেছি। আরাফাতের ওই তার এই সময় উনি কান্নাকাটি করছিলেন, ঠিক ওই দিনেই যান। আমি তখন যাই হোক আমি বলছি যে তোমরা যে উনার যে অন্যরা সবাই ছিলেন স্ট্যান্ডিং, উনাকে দরজা খুলে বলো যে উনাকে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাইম মিনিস্টারকে উনাকে রিসিভ করা উচিত। এটা ওরা ভুল কাজ করেছে। যাই হোক আমি খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, আমি আপনি যদি দেখা করতেন, উনি পয়লা কথা বলেন উনাকে ঠিক মতো আসতেছেন জানেন, কিন্তু যে দরজাটা হিসেবে উনি জানতেন না। আমি দেখেন আপনি যদি দেখা করতেন তাহলে লাভ আপনার হতো। কি করে? আমি বললাম যে দেখেন উনি তো তখন বলতো, সান্ত্বনা দিয়ে বলতো উনি কিছু করতে পারেন কি না। আমি তখন আপনি যদি বলতেন আপনি আমার তারেককে 1 সপ্তাহের জন্য এনে দেন, আপনি পাগল হয়েছেন নাকি? আর উনি এনে দেবে আমি বলি নাই। আপনি যদি এটা বলতেন, আপনি ভাবছেন যে উনি এসছেন পাবলিক এর জন্য, পত্রিকার হেডিং কি আসলো, আমার তারেককে এনে দেন, তখন প্রাইম মিনিস্টারকে রিয়েক্ট করতো। শামীম একটা কথা খুব ভালো বলেছে, বিএনপি কখনো নিজে খেলতে পারছে না, সে তার খেলার চাপে পড়ছে। এই জায়গাতে বিএনপির চিন্তার মধ্যে একটা গ্যাপ, তাদের নেতৃবৃন্দের মধ্যে যেটা আছে। তা দেখেন আজকে হাসিনা উনি কিন্তু স্কোয়ারে চিকিৎসা নিয়েছিলেন, উনি কিন্তু বিএসএম ওনার বেলা তো আমি বলবো যে আমি এখনও বলছি আমার অসুখ হলে সারা পৃথিবীর দরজা আমার কাছে ওপেন, যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারি আমি বাংলাদেশে করা। আমার চোখের দুটো ক্যাটারাক্ট আমার হাসপাতালেই করিয়েছে, 18 বছর হয়েছে, আপনাদের সবাই সব দেখি এই করে পড়তে পারি, সুতরাং খারাপ চিকিৎসা হয় না বাংলাদেশে, বিএসএমইও ভালো। সেখানে উনি কিন্তু নেন নেই, উনি স্কোয়ারে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে যখন বিদেশ নিয়ে যাওয়া হয় আমাকে বলেছে আমি বিদেশে আসতে চাই নাই, ডাক্তার আমি তো আসতে চাই, তোরা নিয়ে আসছস আমাকে। সুতরাং সেই জন্য আমি কিন্তু অনেক ইতিহাস জানি। উনি কিন্তু সেদিনও আমরা ওনাকে বাইরে, ওবায়দুল কাদেরের চিকিৎসার কথাটা না বলি পাই না। বাইপাস আমার বাংলাদেশের অন্তকে 4টা জায়গাতে খুব ভালো বাইপাস হয়, তা অনেক বেশি করে। কিন্তু ঠিক আছে, সরকার চেয়েছে, হয়তো ওনারা চেয়েছেন বাইরে করিয়েছেন, বাইরে করিয়েছেন। আর এই জায়গাতে আমি যে বলছি প্রধানমন্ত্রী যেমন এরশাদের প্রতি ব্যবহারটা নিষ্ঠুর, বলছে যে এমন কিছু করা আছে যেতে নিষ্ঠুরতার কথা। যখনই এরশাদ সাহেব একটু নিজের স্বকীয়তা দেখার চেষ্টা হয় তখনই মামলার ডেট পড়ে, আর বেচারার 90 বছর হয়েছে, এই বয়সে উনি আর জেলে যেতে চান না। উনি রায় হলে যে এটাও কিন্তু এক হিসাবে নিষ্ঠুরতা না হলেও একটা, এটাকে নিশ্চয়ই খুব উদারতা বলা যাবে না উনাকে যে ব্যবহারটা করায়। তবে আমি আবার বলছি উনি উদারতা দেখাতে পারেন এবং উনার কোনো ভয়ের কারণ নাই। উনি যদি আজকে আলাপ করে একটা নেগোসিয়েশনে আসেন, কি হতে পারে? আজকে উনি যদি একটা সংলাপে ডাকেন এবং ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমার যদি যাওয়ার সৌভাগ্য হয়, আমি পরিষ্কার কথা বলবো, কি আমাদের সব দাবি হবে সব গায়েবী আজগুবি মামলার আসামিগুলি পথা খালেদা জিয়াকে বেলে বা প্যারোলে মুক্তি দিয়ে দেন। তারপরে ইনাদেরকে এই যে আমাদের 6 জন আছে তারা জয়েন করুক। অন্য কারো মত, এটা আমার ব্যক্তিগত মত বলছি আমি, এই এনারা যে সেখানেই হোক। আজকে আরেকটা লাস্ট একটা কথা বলতে চাই, ইউনাইটেডে না যে আওয়ামী লীগ হাসিনা বিএনপির উপকার করেছে। উপকারটা কি? ইউনাইটেডে গেলে খরচপাতিটা বিএনপিকে বহন করতে হতো। এই টাকা প্রতিদিন 1 লাখ টাকা খরচ, এই টাকাটা দিয়ে পার্টির যে এত হাজার হাজার লোক জেলে আছে তাদের পরিবারকে তারা সাহায্য করা। একটা ফোন আছে, তারপর দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রফিক, আমি ঢাকা থেকে বলছি। আমার 2টি প্রশ্ন, একটি হচ্ছে ইকবাল সোবহান চৌধুরীর কাছে, আরেকটি হচ্ছে জাফরুল্লাহ চৌধুরীর কাছে। তো প্রথমে ইকবাল সোবহান চৌধুরীর কাছে আমি জানতে চাই যে কুমিল্লার হত্যা মামলায় 8 জনকে হত্যা মামলায় বেগম জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন, সেই জামিনটা রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিত করেছেন। তা আমরা যতটুকু জানি এই মামলায় মোট 52 জন আসামি, সেই 52 জন আসামির মধ্যে 51 জনই জামিনে আছেন দীর্ঘদিন ধরে। তো খালেদা জিয়ার ক্ষেত্রেই শুধুমাত্র জামিন স্থগিত চাওয়া হচ্ছে, বাকিদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ কেন রাষ্ট্রপক্ষ নিচ্ছে না? আর জাফরুল্লাহ চৌধুরীর কাছে আমার প্রশ্ন যে বেগম জিয়ার চিকিৎসার জন্য হাইকোর্টে কিন্তু মেডিকেল বোর্ড গঠন করে দিয়েছিলেন, 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন, কিন্তু তারা হাইকোর্টের কাছে না গিয়ে বারবার সরকারের কাছে আবেদন করছেন। এখন সরকার বলতেছে যে হাইকোর্টের নির্দেশনা
বাইরে তারা কিছু করার নাই, কিন্তু তারা কেন হাইকোর্টের কাছে আবার আবেদন করছেন না যে এখন বেগম জিয়ার অবস্থা আরো ক্রিটিক্যাল, তাদের উন্নত চিকিৎসার আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে তারপর আমি ওই বলছে যে হাইকোর্ট যখন একটা নির্ধারণ করে দিয়েছে যে এই বোর্ডে অমুক জায়গায় চিকিৎসা করবে, তো হাইকোর্টের কাছে না গিয়ে বিএনপি কেন সরকারের কাছে যাচ্ছে? এটা আমার মানে স্বামীম বেটা, এটাও যেটা আমার মনে হচ্ছে কি আপনি বলছেন যে আমি মনে করি কি বিএনপি অনেকগুলি জায়গাতে ইমোশনালি মুভ করতেছে। সেখানে এরা যেমন সরকার আইনকে নিপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই যে মাহবুব আলম সাহেব প্রতিটি ইটাতে একটা, এই যে জামিনের বিষয়ে একটা কথা না উল্লেখ করতেছে, একজনের ফাঁসির আদেশ হাইকোর্টে কনফার্ম হয়েছে, এপিল কোর্টে জাস্ট পেন্ডিং আছে কয়েক মাসের ব্যাপার। তাকে সে ছিল রিক্সাওয়ালা, তার বউকে মেরেছিল, তাকে জামিন দেওয়া হয়েছিল টিল এটা ফাইনাল না হওয়া পর্যন্ত। জামিন একটা এক হিসাবে এটা আজকাল মৌলিক অধিকার হিসাবে না, ওই জায়গাতে যেটা আপনি বলছেন যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এটা হচ্ছে ইমোশনালি তারা মুভ করছে। আরেকটা কথা, ও প্রিয় বিএনপির বন্ধুরা আমার উপরে ক্ষুণ্ণ হবেন না বলে পারছি না, তাদের স্বকীয়তা না দেখিয়ে তারা লন্ডনের দিকে তাকিয়ে থাকে। এইটা একটা ভাল। আমি বারে বারে বলছি তারেকের একটা ভবিষ্যৎ আছে। তারেক যদি এই মুহূর্তে তাকে 2 বছরের জন্য মাস্টার্স বা কিছু থাকে, দূরে থেকে কোনো বলে যে তোমরা তোমাদেরটা চালাও, সারা জীবন তো আমরা থাকবো না, এখানে নতুন করে ইমার্জেন্সি কাউন্সিল করে নেতৃত্ব বর্তমান বা এদেরকে স্ট্রেংথেন করে নির্বাচনের মাধ্যমে করে, তাহলে বিএনপির অসংখ্য আছে। আমি একবার লালমনিরহাটে গিয়েছিলাম, একটা কথা শেষ করছি, একটা ইউনিয়নের সভাতে ইলেকশন হেরে যাওয়ার পরে বিএনপির এই আমাদের এই সমস্যার পরে অন্ততপক্ষে 5,000 লোক ছিল মিটিংয়ে, 300-র মতো মহিলা। আমি ভাবতে পারি না কোনো গ্রামের মিটিংয়ে এত মহিলা আসতে পারে। এরা সম্পূর্ণ আমার কাছে মনে হয় এটা তো পরাজিত দলের মিটিং না, শুধু তাদের সমর্থন আছে, কিন্তু এতে কাজে লাগাতে পারছেন না। তারা ঢাকাতে ওই শামীমের কথাটা খুবই অন্য খেলাটা ভুল জায়গায় খেলছে। শামীম বলেন, আপনি এই যে কথাগুলো শুনলেন, আমরা খুব ছোট পর্যায়ে চলে আসছি, শেষ দিকে বলেন। একটা হচ্ছে নিষ্ঠুরতা নিয়ে আমি যেটা বলবো, যে বাংলাদেশের ইতিহাসে সবসময় একটা দলের নিষ্ঠুর ইমেজ থাকে আর একটা দলের ভিক্টিম ইমেজ থাকে। বঙ্গবন্ধুর আমলে জাসদের যারা নেতা এখন যারা, তারা বলে সেই আমলটায় তারা নিষ্ঠুরতার শিকার হয়েছে। তাহেরের ফাঁসি দেয়া অবশ্যই একটা নিষ্ঠুর কাজ। জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ চরম নিষ্ঠুরতার ভিকটিম হয়েছে। এখন আমরা কি ওই গতিধারাই চলবো? মানে এখনো বিএনপির একটা অংশ মনে করছে তাদের নেত্রী এত বছর বয়সে জেলে আছে, নিষ্ঠুরতার একটা ইমপ্রেশন আসছে। সেটা আমি বলছি রিমুভ দেশের স্বার্থে হওয়া উচিত। কেন উচিত? কয়েকটা কারণে। এক, বঙ্গবন্ধু কন্যা যে সুযোগ পেয়েছেন এটা বঙ্গবন্ধু পাননি, কারণ তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, অর্থনীতি চরমভাবে খারাপ ছিলেন। সামরিক শাসক হিসাবে জিয়াউর রহমান আসছিলেন, উনিও এই সুযোগ পাননি, আমাদের এরশাদ স্যারও পাননি। আজকে যে সুযোগটা উনি পেয়েছেন, অ্যাবসলিউট মেজরিটি ইন পার্লামেন্ট, থার্ড টাইম পাওয়ারে আসা, অর্থনীতি ভালো, সবই টার্গেটেড, আমি এটা বলবো না, ফোর্থ টাইম কনজিকিউটিভ, সেখান থেকে যদি নতুন ধারার কিছু কোটার সুযোগ বাংলাদেশ এখন না পায়, তাহলে বাংলাদেশ আর কখনো পাবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। সেই জন্য মানে সমাধানের জায়গাটা তার কাছে, মানে উনি করতে পারবেন। আচ্ছা, আমি যেটা বলছি, ওই যে যিনি টেলিফোন করেছেন একটা জায়গায়, জি, যে ওই যে হোমনার যে কুমিল্লার কেসে যে ব্যাপারটা বলছে, ওইটা ওটা মেডিকেল বোর্ড, হাইকোর্ট 51 জন জামিন পেয়ে গেছে, একজনই পানি, সেটা হলো বেগম খালেদা। না, ওটা তো আলটিমেটলি তো অ্যাটর্নি জেনারেল অফিসকে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু মানে কমপ্লিটলি গভর্নমেন্টের একটা পলিটিক্যাল অর্ডারেই ফলো করে, যদিও অ্যাটর্নি জেনারেল টেকনিক্যালি হওয়া উচিত অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ, নট ফর গভর্নমেন্ট বাট ফর গভর্নমেন্টই কাজ করে সবসময়। হাইকোর্ট বোর্ড করতে বলেছে, সেই অনুযায়ী গভর্নমেন্ট বোর্ড করেছে, কোনো ব্যত্যয় ঘটেনি। আরেকটা ব্যাপার, বেগম জিয়ার কোথায় চিকিৎসা করতে হবে এটা ডাক্তার হিসেবে জাফরুল্লাহ সাহেব বলতে পারেন, এর বাইরে আমরা কেউ তো আসলে অপিনিয়ন দিতে পারি না, এক্সপার্ট বডিরা বলবে। ওই বোর্ড যদি ফিল করে যে তাকে সিঙ্গাপুরে পাঠানো প্রয়োজন, তারা একটা অপিনিয়ন দিতে পারে। বোর্ড এখন পর্যন্ত কোনো অপিনিয়ন দেয়নি, তবে এই বিষয়ে সরকারের একটা দায়বদ্ধতা আছে। বোর্ডের এভরিডে রিপোর্ট, এভরিডে ভিউগুলো পাবলিকলি পাবলিশ করা উচিত, তাহলে আর কোনো কনফিউশনের সুযোগ থাকবে না। এবং মেডিকেল বোর্ডটাকে অবশ্যই রিঅর্গানাইজ করা উচিত। একটা বয়োবৃদ্ধ এলডারলি এর মধ্যে হোমনার যে কথাটা, যে 52 জনের মধ্যে 51 জনের জামিন হয়েছে,
জি। যে প্রশ্নটা করেছে খালি শুধুমাত্র খালেদা জিয়া দিয়েছিল, কিন্তু হাইকোর্ট স্থগিত করে দিয়েছে। চেম্বার জাজ ওই যে স্থগিত চেম্বার করেছে। জাজ চেম্বার জাজ। অন্যদের ক্ষেত্রে চেম্বার জাজের কাছে যাওয়া হয়নি, চাইনি তো, ওরা তো গভর্নমেন্ট অ্যাপিল করে নাই। গভর্নমেন্ট অ্যাপিল করেনি। এটা তো করছে, এটা তো চালাকি করছে এবং গভর্নমেন্ট, অ্যাটর্নি আইনের নিপীড়ন, অ্যাটর্নি আইনের জেনারেল মাধ্যমে যখন নিপীড়ন। উপস্থিত থাকেন, আমরা একটা 20-30 বছরের থেকে আমি জানি, আমার নিজের 10 বছরের অভিজ্ঞতা, অ্যাটর্নি জেনারেল উপস্থিত থাকলে সাধারণত একটা এক্সট্রাঅর্ডিনারি ওয়েট ক্যারি করে অবশ্যই, সরকারের পক্ষে সব সময়। তো উনি নিজে উপস্থিত ছিলেন, স্বাভাবিক এটা স্টে হয়ে গেছে। তো উনি উপস্থিত না থাকলে স্টে হতো না। উনি উপস্থিত আছেন কেন? বিকজ সরকার চাচ্ছে উনি উপস্থিত থাকেন। ওইখানে তো বিএনপি নেগোসিয়েট করতে হবে, সব জায়গায় তার এটা থেকে হচ্ছে না নেগোসিয়েশনের জায়গা। একটা যেমন আমার নামে মাছ চুরির একটা অভিযোগ, সেই জামিনে অ্যাটর্নি জেনারেল সাহেব আপত্তি করে বসে আছেন। আমি মাছ চুরি করছি আমাদের পুকুর, নিজেদের পুকুর থেকে। আমি তো 30 সেকেন্ড বলে শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ভোটের আগে বিএনপি সহ সবাইকে ডিনারে ডেকেছিলেন। এই একটি ঘটনা এবার ভোটে কত শত প্রাণ বাঁচিয়েছে আপনি চিন্তা করতে পারেন? তার একটা ছোট্ট উদারতায়। তো তার হাতে চাবিকাঠি, উনি অনেক কিছু করতে পারবেন। শেষ মিনিটে আপনি কি বলবেন? ওনাকে বিশ্বাস করেছিলাম আমরা, যদি আমি যেটা মনে করি যে একটি হলো চিকিৎসা, আরেকটি হলো রাজনীতি। চিকিৎসা এবং রাজনীতি যদি আপনি একসাথে জড়িত করেন, তাহলে কিন্তু অনেক অনভিপ্রেত বিভিন্ন প্রেক্ষাপটটা আমি মনে করি বিএনপির এই বেগম খালেদা জিয়ার এই চিকিৎসার বিষয়টি রাজনীতিকরণ না করে চিকিৎসার যে প্রয়োজন সেটার উপরে যদি থাকেন, তাহলে অনেক বেশি যে মানবিক দিকের প্রশ্ন আসছে সেটি তিনি হয়তো পাবেন। দ্বিতীয় যে কথাটি বলা হচ্ছে যে আজকে তার প্রতি তাকে প্যারোলে মুক্তি দেওয়া এবং এই 6 জনকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, আমি মনে করি এইটি শর্তযুক্ত নয়। কারণ ওনারা নির্বাচিত হয়েছেন, পার্লামেন্টে যাবেন কি যাবেন না সেটি তাদের এখতিয়ার। যেমন 2 জন নির্বাচিত তারা নেননি, এখন নিয়েছেন। এই 6 জন তো পার্লামেন্টে গিয়েও অন্তত বলতে পারতেন আমরা এসেছি, আমরা এখন দাবি জানাচ্ছি আমাদের নেত্রীকে ছেড়ে দেওয়া হোক। তারা যদি আগে ওনাকে প্যারোলের মুক্তিটা যদি শর্তযুক্ত করে দেন, সরকারের কাছে তো এটা শর্তযুক্ত নয়। তারা পার্লামেন্টে যাবেন কি যাবেন না এটি কিন্তু শর্তযুক্ত কোনো ইস্যু নয়, এটি রাজনীতিও নয়, এটি হলো তাদের এখতিয়ার। যেমনিভাবে আজকে তারা উপজেলা নির্বাচন বর্জন করেছেন, মেয়র নির্বাচন বর্জন করেছেন, এটি তাদের রাজনীতি। 14 সালে তারা বর্জন করেছেন, অগ্নিসংযোগ করেছেন, সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আবার এসে এই 18তে তারা অংশগ্রহণ করেছেন, এখন সেটাও কিন্তু তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেটি রাজনীতিকরণ না করে চিকিৎসার জায়গায় রাখা উচিত। দ্বিতীয়, তারা কি পার্লামেন্টে যাবেন কি যাবেন না সেটিও কিন্তু শর্তযুক্ত না করে শর্তহীনভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য তারা পার্লামেন্টে যাবেন। যাওয়ার পরে তাদের তো কথা বলার তো সুযোগ আছে, পার্লামেন্টে তারা দাবি করতে পারেন একজন হিসেবে আমরা এসেছি এবং আমরা চাই যে দেশে আর একটা পরিবেশ সৃষ্টি হোক, আমাদের নেত্রীকে মুক্তি দেওয়া হোক। এবং সেই পরিবেশে হয়তো দেখা যাবে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একটি তো বললাম যে এই যে তিনি 18 সালের নির্বাচনে তিনি হঠাৎ করে দলের অনেকের মানে মতের বিরুদ্ধে গিয়ে তিনি যে সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু করেছিলেন, সে আলোচনায় কি লাভ হয়েছে সেটা তো সবাই আমরা জানি। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি একটাই সময় একদম শেষ হয়ে গেছে। বিএনপিকে প্রশংসা করতে হয়। বিএনপি সবসময় সন্দেহ করছিল হাসিনা যদি ক্ষমতায় থেকে নির্বাচন করে কি হতে পারে, কেননা উনি প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে ছোট ক্যাবিনেট হবে, একজনকে এমন আশাও দিয়েছিলেন যে অপোজিশন থেকে লোকজনকে দেওয়া হবে, হবে না। এর মধ্যেও করার পরে যা হয়েছে দেখেছি। আজকে গণতন্ত্রের অপমৃত্যু হতে চলছে। আজকে যেখানে আমার মাননীয় এত ভালো কাজ করেছেন, উনার সময়ে গণতন্ত্রের কবর হোক, এটা নিশ্চয়ই উনি কামনা আলোচনা করে প্যারোলে ছেড়ে দেওয়া, সম্পূর্ণ মাইগিরি মামলাগুলি প্রত্যাহার করে জনগণকে তাদেরকে আসার সুযোগ করে দেওয়া, লাগিয়ে রাখলে তারা 6 জন জয়েন করতে পারবে না। জি, আপনাকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা, আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।